নিরপেক্ষ সরকারের প্রয়োজন দেখছে বিএনপি, আরেকটি 111-এর পাঁয়তারা, বললেন ছাত্র উপদেষ্টা। 16 বছর পর মুক্ত বিডিআরের 1.5 শতাধিক সদস্য, সাজা শেষের পরও কারাগারে 468 জন। 2 ট্রাক ভর্তি বইসহ গ্রেফতার 2 শিক্ষার্থীরা না পেলেও খোলাবাজারে বিক্রি খতিয়ে দেখছে পুলিশ। আবারও সয়াবিন তেলের বাজারে নৈরাজ্য, মিলছে না 1-2 লিটারের বোতল। 1.5 দশকে ঋণের নামে ফোকলা হয়েছে ব্যাংক খাত, রাষ্ট্রীয় মদদে এস আলমের নেতৃত্বে লুটপাট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21-এর সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করলে আবারও রাজপথে নামান হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। মুজিববাদ জিয়াবাদ নামে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেয়া বিভাজন তত্ত্বের সমালোচনাও করেন তারা। মাহিলা ইসলামের রিপোর্ট। ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই আলোচনা সভার। তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে, যেখানে উঠে আসে গণতন্ত্রের জন্য নানা সময়ে আত্মাহুতি দেয়া বীর শহীদদের কথা। আহ্বান জানানো হয় ২৪-এর বিপ্লব ব্যর্থ করার অপচেষ্টা রুখে দেয়ার। সেই রাষ্ট্রের নেয়ার মানুষের আকাঙ্ক্ষা যেটা, সেটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার। এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই আজকে জাতির প্রত্যাশা। দীর্ঘদিন ধরে ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা দল গঠনে তৎপর। আন্দোলনের 3 সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও। বিএনপি মহাসচিব তাই নিরপেক্ষ নির্বাচন ইস্যুতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন। আমাকে একজন সাংবাদিক ভাই নিয়ে প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথা বলেছিলাম, কারণ আছে। কারণ যে আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেয়া মুজিববাদ জিয়াবাদ তত্ত্ব নিয়ে। যে জিয়া বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য গড়ে দেশ পরিচালনা করেছেন, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঐক্যবদ্ধ থেকে ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। আমাদের ঐক্য রাখতে হবে, আমরা যেন কেউ কাউকে ভুল না বুঝি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি নিরপেক্ষ সরকার দাবি আরেকটি 111-এর ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে নাহিদ বলেন, বিএনপি কয়েকদিন আগে -2-এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 111 সরকারের প্রস্তাবনা করছে। সরকারের বিভিন্ন স্তরে বিএনপি পন্থীরা রয়েছে দাবি করে বিষয়টিকে নির্বাচনের নিরপেক্ষতার জন্য মাথায় রাখার পরামর্শ দেন তিনি। পোস্টে গণতন্ত্র বিরোধী ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনায় ছাত্র জনতা বিন্দু পরিমাণ ছাড় দেবে না বলে হুঁশিয়ার করে দেন নাহিদ। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে বলেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে। সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ উচিত নয় বলেও জানান তিনি। ষোলো বছর পর জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত পিলখানা হত্যা মামলার 168 আসামি। তারা সবাই বিডিআরের সদস্য। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
তবে পিলখানার ঘটনায় অন্য মামলায় এখনও অনেকে কারাগারে আছেন, আর সাজার মেয়াদ শেষ হওয়ার পরও অনেকে পাচ্ছেন না মুক্তি। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। দুপুরে কাশিমপুর কারাগার থেকে একে একে বের হতে থাকেন বিডিআর সদস্যরা। একইভাবে কেরানীগঞ্জ কারাগার থেকেও বের হন তারা। দীর্ঘদিন পর মুক্ত বাতাসে তারা, চোখে মুখে মুক্তির স্বাদ স্পষ্ট। আমি 16 বছর জেল কাটলাম কি জন্য আমি সেটাই জানি না যে কি হলো এগুলো। আর কারণ অন্ধকার কারাগারে থাকি আর কিছুই জানি না। বাকি জীবনটা যেন একটা সুস্থ সুন্দরভাবে কাটাইতে পারি, স্বাভাবিক জীবনে এইটাই। আল্লাহর কাছে লাখ করে শুকরিয়া, আল্লাহ আমাদের মাফ করে দিয়েছে। আমি কিছু জানি না, কিছু করি নাই। বিডিআররা যারা জেল খাটছি আমাদেরকে অহেতুক ভাবে জেলটা খাটাইছে। আমি 17 বছর জেল খাটিছি, আমার দুঃখ নেই, বিনা অপরাধে একবার আল্লাহ দেখছে। দুই কারা ফটকেই ছিলেন তাদের স্বজনরা। বাবা যখন জেলে যায় তখন 3 মাসের ছিলাম, তখন তো কিছু জানি না। এখন 10-এ পড়ি, এখন বাবাকে পাচ্ছিস। তখন তো উনি তো ছুটিতে ছিলেন, ছুটি অবস্থায় তারপরেও ধরেছে। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষকে আসামি করা হয়েছিল। বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছিল 2010 সালে। কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এই মামলার বিচার ঝুলে যায়। ঘটনার সময় পিলখানাতে না থেকেও আসামি হয়েছেন অনেকে, আবার ছুটি থাকায় গ্রামের বাড়ি থেকে ডেকে নাম ঢোকানো হয় আসামির তালিকায়। বিস্ফোরক আইনের মামলায় 1.5 দশক বন্দি থেকে জীবনের সব হারিয়েছেন তারা। বেল হওয়ার পরে গতকালকে হয়েছে 168 জন, আর 10 জনের একটু স্ক্রুটিনাইজ করার পরে আজকে 10 জনের বেল আসছে। আশা করি তারা বিকালের মধ্যে বের হবে। এখন পর্যন্ত কাশিমপুর কারাগারে আজকে এখন পর্যন্ত 101 জনের মতো বেরিয়ে আসছে। পিলখানা এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের 534 জন লোক বিভিন্নভাবে নিরপরাধ বা ক্ষতিগ্রস্ত। 800 কত জন লোক জেলে আছে। এর মধ্যে পেশি সরকারের আমলে 152 জন ফাঁসির রায় বা যাদের যাবজ্জীবন হয়েছে। আশা করি বর্তমান সরকার একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করছে, তদন্ত কমিশনের মাধ্যমে তারাও যারা নিরপরাধ আছে বেরিয়ে আসবে। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি এখনও আটকে আছে। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 168 জনকে মুক্তি দেওয়া হয়। বাবা 16 বছর পরে মুক্তি পাচ্ছে, আর 16 বছর পরে বাবাকে দেখবো, কাছে পাবো। সরকারের কাছে আমার আবেদন, এত বছরের যেন ক্ষতিপূরণ, এত বছর আমাদের কষ্টের যেন ফল পাই। আমরা এই দীর্ঘ 16 বছরের পরে আমাদের মানুষগুলো যে ফিরে পাইছে, আমাদের মুখের যে হাসি, আমাদের চোখের যে হাসি, আমাদের যে হৃদয়ের একটা স্পন্দন, সেটা আমরা আপনাদের বুঝাইতে পারবো না। বিস্ফোরক আইনের মামলায় 1.5 দশক বন্দি থেকে জীবনের সব হারিয়েছেন তারা। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহলের দাবি জানিয়েছেন তারা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। দীর্ঘ 16 বছর পর মুক্ত বাতাসে বিডিআরের জওয়ানরা, স্বজন প্রিয়জনদের মুখে স্বস্তির আনন্দ। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেটে সাবেক তারা একে একে বেরিয়ে আসার পর সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ফুল হাতে অপেক্ষা, যুগকাল পরে ফিরবে বাবা, চোখ গড়িয়ে আনন্দ অশ্রু। 10ম শ্রেণীতে পড়ুয়া এই শিক্ষার্থীর মতো এখানে মিলেছে এমন অপেক্ষার গল্প। বাবা যখন জেলে যায় তখন 3 মাসের ছিলাম, তখন তো কিছু জানি না। এত বছর পর বাবাকে পাচ্ছি, অনেক খুশি, আনন্দ। আমরা যে 16 বছর যাবৎ কত অপমানিত, কত অবহেলিত, কত নির্লজ্জিতভাবে সবার দুয়ারে দুয়ারে যায় দাঁড়াইছি, এটা আমি কারোর বোঝানোর মতো ভাষা প্রকাশ করতে পারবো না। তাদের ওই সময়টা অনেক দুঃখ কষ্ট দিয়ে পার করছে। নানু ভাইকে অনেক বছর পর পাচ্ছি, খুব ভালো লাগছে। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় জামিন পেয়ে মুক্ত পৃথিবীতে ফিরে আসাদের কণ্ঠে ছিল জীবন থেকে বহু বছর হারিয়ে যাওয়ার আক্ষেপ। আমার মনে করে তো কলেজা বাইরে ছিল, আমি ভিতরে। আমি সাক্ষী ছাড়া 16 বছর এখানে কেটে গেলাম। বিনা অন্যায় আমাকে 17 বছর জেলখানায় রাখছে। বাবা মারা গেছে এই জেলখানা থাকা অবস্থায়। আমি গত বছর বাবার সাথে তো দেখা করতে পারি নাই দীর্ঘ সময়। আমার মাও খুবই অসুস্থ, এখন মাও প্রতীক্ষা আছে আমি কবে মার কাছে যাব। যারা নিরপরাধ জেলে আছে তাদেরকে জেল থেকে মুক্তির জন্য এটা দাবি করছি। আমি চাকরি পূর্ণ বলে দাবি জানাচ্ছি, এবং আমি যে এতদিন চাকরি করি তার সম্পূর্ণ সুযোগ সুবিধা আমি পেতেছি। বৃদ্ধ মায়ের কোলে ফিরেছে আদরের সন্তান, স্ত্রী ফিরে পেল স্বামীকে, সন্তান তার বাবাকে। তবে এতটা বছর কারা প্রকোষ্ঠে থাকা জওয়ানরা কি ফিরে পাবে হারানো সময়?
তরিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। আবেগঘন একই চিত্র দেখা গেছে কাশিমপুর কারাগারের সামনে। 16 বছর পর দেখা বাবার সঙ্গে সন্তানদের। এদের কেউ কেউ সন্তানকে রেখে গিয়েছিলেন মায়ের কোলে, কেউ বা 5 মাসের সন্তানকে রেখে ছিলেন কারাগারের বন্দিশালায়। স্বজনদের সাথে ফের দেখার সেই আনন্দময় মুহূর্তের টুকরো টুকরো চিত্রগুলো দেখুন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্টে। মেয়ে মরিয়মের বয়স তখন মাত্র 50 দিন। সেই থেকে বাবাকে কাছে পায়নি সে। বিডিআরের সাবেক নায়ক বাবা বিল্লাল হোসেনকে 16টি বছর কাটাতে হয়েছে কারাগারে। দীর্ঘদিন পর বাবাকে এভাবেই জড়িয়ে ধরে ছোট্ট সেই মরিয়ম। আমার বাবার কোনো ভালোবাসা পাই নাই, আদর পাই নাই, আমার বাবার কাছে আমি যাইতে পারি নাই। এখন আমার বাবার কাছে আমি অনেক খুশি। 50 দিন বয়স থেকে আসছি, 50 দিন বুকটা ফাইটটা জায়গা ভাই, মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে জেল খাটতে হয়। নেত্রকোনার বাসিন্দা বিডিআরের হাবিলদার সালাম। যখন বন্দি জীবন শুরু হয়েছিল সন্তানের বয়স ছিল মাত্র 5 বছর। আজ সেই ছেলে পরিণত যুবক। এত বছর পর তাই পিতা পুত্রের দীর্ঘ অপেক্ষার অবসান। আমার বাবা যখন জেলে ছিল তখন আমার বয়স 5-6 বছরের মধ্যে ছিল। বাবার শূন্যতা এটা আমি আসলে বলে বুঝাইতে পারবো না। বাবা যার নাই সে বুঝতে পারে, কিন্তু আমার বাবা আসলে থেকেও ছিল না। বিডিআরের হাবিলদার ওমর আলী জেলগেটের সন্তান সোহেলকে কাছে পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন। সোহেল জানান, বাবা থেকে না থাকার কারণেই সবকিছু থেকে বঞ্চিত ছিলেন তারা। বাবা স্নেহ পাইনি, তারপর হচ্ছে বাবার যে ফিনান্সিয়াল একটা সাপোর্ট থাকে সেটা পাইনি, আমরা তো নিঃস্ব হয়ে গেছি। সৈনিক বারিকুজ্জামানের মেয়ে তামান্না মাত্র 5-6 মাস বাবার আদর পেয়েছেন। বাবাকে মিথ্যা মামলায় আটকে রাখায় বিচার চান তামান্না। বাবাকে কাছে পাই নাই, সরকারের কাছে একটাই দাবি যেন আমাদের বিচার দেওয়া হয়, সঠিক বিচার যেন করা হয়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই নিয়ে যখন চলছে হাহাকার, তখন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের বিনামূল্যের এসব বই বিক্রি হচ্ছে খোলা বাজারে। মজুত করা হয়েছে রাজধানীর বাংলা বাজার সহ বিভিন্ন স্থানে। এর সাথে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নেপথ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাওসির কর্মকর্তা এবং ছাপাখানা মালিকরা জড়িত কিনা খতিয়ে দেখছে তারা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নতুন বছর শুরুর আগেই 1 বছরের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বছরে কতদিন ক্লাস হবে, পরীক্ষা নেওয়া হবে কবে, এসবের উল্লেখ থাকে। যেসব স্কুল শিক্ষাপঞ্জির বাইরে আরও কিছু পরীক্ষা নেয় তারাও বছরের শুরুতে সেটা ঠিক করে নেয়। কিন্তু 2025 শিক্ষাবর্ষ শুরু হলেও এবার এখনও বেশিরভাগ শিক্ষার্থী পাঠ্য বই হাতে পায়নি। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই নিয়ে চলছে রীতিমতো হাহাকার। বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখাও অনেকটা বন্ধ। শুরুতেই শিক্ষার্থীরা এমন হোঁচট খাওয়ায় অভিভাবকরাও চিন্তিত। এমন অবস্থার মধ্যেই খোলা বাজারে বই বিক্রি হচ্ছে। মজুত রেখেছে একটি চক্র। নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে বিক্রিও চলছে। এই চক্রের 2 জনকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ 2 ট্রাক ভর্তি বইও উদ্ধার করেছে। এসব জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে মহানগর গোয়েন্দা পুলিশ। আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা আসে, যেখানে একটা চক্র আছে, যে চক্র পরিবহনের সময় যে বইগুলো নিয়ে যায় সেখান থেকে অতিরিক্ত যে বই, সেই বইগুলো ফেরত এনে খোলা বাজারে তারা বিক্রি করে এবং খোলা বাজারে এই যে অসাধু চক্র তারা সেখানে জমা রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে। বই মজুত ও বিক্রি চক্রের সাথে আরও কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আর কারা কারা এই ধরনের কার্যক্রম করে আমরা কিছু নাম পেয়েছি এবং বিতরণের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কারা এই অনিয়মের সাথে সংশ্লিষ্টতা আছে তাদেরও কিছু নাম পেয়েছি। তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। বই বিক্রির স্থান ও সম্ভাব্য গোডাউনের ওপর নজরদারি রাখা হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা। আমরা ইতোমধ্যে কিছু সিন্ডিকেটের নাম আমরা পেয়েছি, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে শেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিনামূল্যে বিতরণের প্রায় 9,000 বই জব্দ করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে 1 জনকে। ভোরে সদর উপজেলার ধাতিয়াপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়। সে সময় মাইদুল নামে 1 জনকে আটক করা হয়। পুলিশ জানায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। পিকআপটি থেকে 8ম, 9ম ও 10ম শ্রেণীর বইগুলো উদ্ধার করা হয়। বইগুলো বিক্রির জন্য কুড়িগ্রামের রৌমারীর সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আনা হয়েছে বলেও জানায় পুলিশ। আবারও সয়াবিন তেলের বাজারে নৈরাজ্য। 1 লিটার এবং 2 লিটারের প্যাকেটজাত সয়াবিন পাওয়া যাচ্ছে কম। 2-1টি কোম্পানির তেল পাওয়া গেলেও সাথে চাল, ময়দা সহ অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে দোকানিদের।
তবে বাজার স্বাভাবিক আছে দাবি করলেও সরকার নির্ধারিত দামে বিক্রিতে লোকসান হচ্ছে বলে জানান উৎপাদকরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল অক্টোবর নভেম্বরে বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম 2 দফা বাড়লেও ডিসেম্বরে সেই দাম কমে আসে। দাম নিয়ন্ত্রণে রাখতে 2 দফা শুল্ক কমায় সরকার। তারপরও কমেনি সয়াবিন তেলের দাম, উল্টো লিটারে 8 টাকা বাড়িয়ে করা হয় 175 টাকা। এরপর কিছুদিন স্বাভাবিক থাকলেও সরবরাহ কমেছে আবারও। গেল কয়েকদিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে অন্য সময়ের তুলনায় সয়াবিনের সরবরাহ কম। বাজারে তেল ঠিক মতো পাইতেছি না, মাত্র 2টা কোম্পানির তেল পাইতেছি আমরা, ফ্রেশ আর হলো পুষ্টি। আগে রেডি আছে কিন্তু মালের সংকট, কোম্পানি কোনো মাল দিচ্ছে না। আমাদের কিনে আনতে 850 টাকা দিয়ে, তো আমরা 52 টাকা কিভাবে দেবো? যেটা ওই যে প্রতি লিটারে 12 টাকা বাড়ে, ওই তেল ওখানে আসে না। কোম্পানি এখন বর্তমানে সিন্ডিকেট, আসলে কোম্পানিরা করে না, ডিলাররা সিন্ডিকেট করতেছে। এই সুযোগে খোলা সয়াবিনের কেজি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। এলাকার এদিকে 190 টাকা না 200 টাকা করে বেচে। বিভিন্ন কোম্পানির ডিলাররাও বলছেন তেলের সরবরাহ কম। কয়েকটি কোম্পানি তেলের সাথে অন্য পণ্য ধরিয়ে দিচ্ছে অভিযোগ করে ডিলাররা বলছেন বেশিরভাগ কোম্পানি সরবরাহ কমিয়ে দিয়েছে। আটা, মসুর ডাল, চিনি গুঁড়া চাল, সরষের তেল ফায়দা মতন দিতেছে না, কম কম করে দিতেছে, আমি কম কম বেচে লেতেছি। এটি আর গোডানো ঢুকে না, হেমনে লইয়া মার্কেটে দিয়ে লেতেছে। এই বিষয়ে মিল মালিকরা আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে সমস্যা হচ্ছে বলে জানান কেউ কেউ। সব ঠিক আছে, খুচরা পর্যায়ে যেটা 175 টাকা সেটাতে আপনারা লাভ করতে পারছেন না? আমরা পারতেছি না। আবারও দাম সমন্বয় করতে চান উৎপাদকরা। 6 জানুয়ারি ভোজ্য তেলের দাম বাড়াতে ট্যারিফ কমিশনে নতুন প্রস্তাব পাঠিয়েছে মিল মালিকদের সংগঠন। আমাদের নিয়মতান্ত্রিকভাবে আমরা প্রস্তাব দিই, ওনারা যাচাই বাছাই করে দেখেন, এইটুকুই। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গত 1.5 দশকে ঋণের নামে অর্থ লুট ও পাচার করে ফোকলা করে দেওয়া হয়েছে দেশের ব্যাংক খাত। সংঘবদ্ধ একটি মাফিয়া চক্র লুট করেছে অন্তত 20 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 2.5 লাখ কোটি টাকা। রাষ্ট্রীয় মদদে এই ব্যাংক লুটের নেতৃত্বে ছিলেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম, আর তাকে সঙ্গ দিয়েছেন সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার সহ একাধিক বিতর্কিত ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা। ব্যাংক লুটের অর্থ পাচার করে তারা বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে। ঋণের নামে বাংলাদেশের ব্যাংক খাতে গত 1.5 দশকে যা হয়েছে তা অতীতের সব বিশ্ব রেকর্ড ভেঙেছে। সিস্টেমেটিক এই ব্যাংক লুটে মাফিয়া চক্রটিকে সহায়তা করেছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ আওয়ামী মদতপুষ্ট 3 জন গভর্নর। ব্যাংক দখল ও নামে বেনামে ঋণ নিয়ে পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়েছে চক্রটি। লুটপাটের শুরুটা সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের সময়ে, আর তার উত্তরসূরি ডক্টর ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের মেয়াদে ব্যাংক দখল আর লুটপাট ভয়াবহ রূপ নেয়। পরিকল্পিতভাবে এই টাকাগুলো সরানো হয়েছে। এই 10-12টা ব্যাংক, 10টা ব্যাংক, বিশেষ করে এস আলম তার নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো ছিল সেগুলোকে এটা আসলে নিয়ম বহির্ভূত বেআইনিভাবে, সেখানে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকাটা ছিল ওই সময় সেই ভূমিকাটা তারা পালন করেনি। শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে ও সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলোর তদারকিতে ইসলামী ব্যাংক দখলের পর মাফিয়া চক্রের নিয়ন্ত্রক হয়ে ওঠেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। ইসলামী ব্যাংকের 1,75,000 কোটি টাকার ঋণের মধ্যে প্রায় 88,000 কোটি টাকা একাই বের করে নেন এস আলম। ব্যাংক লুটের অর্থ বিদেশে পাচার করেছেন এস আলম। বিভিন্ন অফশোর কোম্পানির মাধ্যমে সিঙ্গাপুর, দুবাই, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এসব অর্থ পাচার করেছেন তিনি। শিকদার গ্রুপ এরা একেবারে অ্যাবিউজ করেছে সর্বোচ্চ পর্যায়ে। তারা সমস্ত নিয়ম কানুনের অগ্রাহ্য করে, সমস্ত বেসিক কমার্শিয়াল প্রিন্সিপালসকে অগ্রাহ্য করে ডিপোজিটারের টাকায় নামে বেনামে লোন নিয়ে সেই লোনগুলো ফেরত দেয়নি। ব্যাংক ডাকাতিতে কোনো অংশে পিছিয়ে নেই বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানও। হাসিনা রেহানার আশীর্বাদ মাথায় নিয়ে তিনি ব্যাংক খাত থেকে বের করেছেন প্রায় 5 বিলিয়ন ডলার বা 50,000 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত প্রধান 4টি ব্যাংকেই বেক্সিমকো গ্রুপের ঋণ প্রায় 35,000 কোটি টাকা। শুধু জনতা ব্যাংকেই বেক্সিমকো ঋণের পরিমাণ 26,000 কোটি টাকায় গিয়ে ঠেকেছে। এর মধ্যে 20,000 কোটি টাকা খেলাপির খাতায়। জয়
শেখ হাসিনা। ব্যাংক খাতের আরেক মাফিয়া নজরুল ইসলাম মজুমদার। এক্সিম ব্যাংক ও বিএবির এই সাবেক চেয়ারম্যানকে বলা হয় শেখ পরিবারের ব্যাংক খাতের ক্যাশিয়ার। ব্যাংক থেকে কমপক্ষে ২১,০০০ কোটি টাকা লুট করেছেন নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার। সালমান নজরুলের যোগ্য সঙ্গী হয়ে উঠেছিলেন আরেক ব্যাংক মাফিয়া চৌধুরী নাফিদ শরাফত। হাসিনা রেহানার ঘনিষ্ঠ নাফিদ শরাফত কৌশলে দখল করে নেন পদ্মা ব্যাংক। গভর্নর ডক্টর আতিউর রহমানের আমলে বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি চুরি হয়। রিজার্ভ চুরির ঘটনায় অন্যতম সন্দেহভাজন সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস। পাচারের বিষয়ে শুধুমাত্র যাদের ব্যবসায়ের হাত সেটা না, এখানে শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত সকলের হাত আছে। আওয়ামী লীগের আমলে রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকেই চেয়ারম্যান, পরিচালক ও এমডি নিয়োগ দেয়া হয় দলীয় বিবেচনায়। আর এর নেপথ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। এসব নিয়োগের পরপরই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই একের পর এক ঋণ কেলেঙ্কারি সংগঠিত হয়। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা। আর এনে বিস্তারিত দেখবেন রাত ৯:৩০ ২১-এর চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সন্ধ্যা সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। রিজার্ভ চুরির মামলা তদন্ত করতে চায় দুদক। এস.কে সুরের ব্যাংক লকার খুলতে আদালতের অনুমতি। আবারও আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে। বহুজাতিক কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়। মেহেদী হাসানের রিপোর্ট। দাভোসে প্রধান উপদেষ্টার তৃতীয় দিনের সকালটা শুরু হয় সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইমানের সাথে বৈঠক দিয়ে। পরের বৈঠকটি হয় গ্লোবাল অ্যাফেয়ার্স মেটা প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেজের সাথে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মূলত থাকবে হচ্ছে প্রাইভেট সেক্টর। আপনি বেশ কিছু বড় বড় কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাদের সিইওরা প্রফেসর ইউনূসের সাথে দেখা করবেন এবং এটা নিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাবেন, বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কি আছে সেটা নিয়ে জানতে চাবেন। আমাদের তরফ থেকে তো বারবার আমরা বলছি যে বাংলাদেশ এখন নাও রেডি ফর বিজনেস। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আলোচনা হয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ার বহির্ভূত উল্লেখ করে এবারে সেই মামলার তদন্ত করতে চায় দুদক। আর ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গণহত্যা মামলার আসামি বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের ব্যাংক লকার খুলতে দুদককে অনুমতি দিয়েছে আদালত। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় প্রায় ৯ বছর পার হয়ে গেলেও এ মামলার এখন পর্যন্ত নেই তদন্তের অগ্রগতি। এমন বাস্তবতায় তদন্তের সকল তথ্য, মামলার সিডি ও আলামত সহ অন্যান্য রেকর্ডপত্র দুদকের কাছে হস্তান্তরের চিঠি দেওয়া হয়েছে সিআইডিকে। এটা কিন্তু কোনো ডেলিগেট করা হয় না, কাউকে কিন্তু দেওয়া হয় না। দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য বিধায়ী আমরা এই পত্র লিখেছি। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের ব্যাংক লকার খুলতে দুদককে অনুমতি দিয়েছে আদালত। নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, এনটিএমসির সাবেক মহাপরিচালক, গণহত্যা মামলার আসামি বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও তার স্ত্রী নুসরাত জাহানের ১২টি ব্যাংক হিসেবে ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ক্রুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর উপজেলায় ৪ একর সরকারি খাস জমি দখলের অভিযোগেও হয়েছে মামলা। সংসদ সদস্য হিসাবে এবং সাবেক প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধমূলক অসৎ আচরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে সরকারি খাস জমি দখলের অপরাধে
তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বগুড়া 5 আসনের এমপি হাবিবুর রহমানের 5টি ব্যাংকের 8টি শাখায় 15 কোটি টাকার বেশি অবৈধ লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বগুড়ার ধুনট উপজেলার চেয়ারম্যান আসিফ ইকবাল সনির বিরুদ্ধে 12টি ব্যাংক হিসেবে 44 কোটি টাকার বেশি অবৈধ লেনদেনের কারণে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ গাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের অপরাধে এবং আসিফ ইকবাল সনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। সংবিধানের 116 অনুচ্ছেদে বর্ণিত অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুর সহ শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপরে কেন ন্যস্ত থাকা কেন অসাংবিধানিক হবে না এ নিয়ে রুলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই শুনানি হয়। শুনানিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারকরা সরকারের কাছে জিম্মি দশায় থাকতে হয়। তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। রাতে কোর্ট বসিয়ে বিচারকদের সাজা দিতে বাধ্য করার ঘটনা ঘটেছে। সরকারের পছন্দ মতো আদেশ না দেওয়ার কারণে আদেশের পরদিন বিচারককে বান্দরবানে পাঠানো হয়েছে। এই অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের স্বপ্ন স্থবির হয়ে রয়েছে। অসাংবিধানিক ঘোষণা করা না হয় তাহলে বিচার বিভাগকে পরিপূর্ণ স্বাধীন করে সাজানোর যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। এই বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা বলতে বোঝায় তার একটি সেপারেট সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা, তাদের বদলি, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলা সব কিছুই সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে। কিন্তু এখন আছে এটি মহামান্য রাষ্ট্রপতির উপর ন্যস্ত আছে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025কে বৈষম্যমূলক উল্লেখ করে সংশোধনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সুপ্রিম কোর্ট ভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। যারা ভালো প্র্যাকটিশনার, যারা সুপ্রিম কোর্টের মতো দেশের সাংবিধানিক পোস্টে আসতে চায় বিচারপতি হিসাবে সেন্সিটিভ জায়গায়, তাদেরকে অসম্মান করে বলে আমি মনে করি। এখানে আসবে যারা যেসব লয়াররা প্র্যাকটিস নাই, বেকার, চাকরি খুঁজতেছে, তারা দরখাস্ত দিয়ে আসবে। এটা এটা বাদ দেওয়া উচিত আমি মনে করি, সংশোধন করা উচিত। 2025 সালের শেষ দিকে বা 2026-এর শুরুর দিকে সংসদ নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। পটুয়াখালীতে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত হতে দেয়া হবে না। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে। কমিশন স্থানীয় নির্বাচন নিয়ে এখনই ভাবছে না বলেও জানান তিনি। খুবই আত্মবিশ্বাসী যে আমরা সকল প্রকার তথাকথিত প্রভাবমুক্ত থেকে জাতিকে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। এবারে আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। আবারও পতনের বৃত্তে দেশের পুঁজিবাজার। সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনের গতিও। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে প্রায় 11 পয়েন্ট, অবস্থান করছে 5166 পয়েন্টে। দিনের পুরোটা সময় সূচক ছিল নিম্নমুখী প্রবণতায়। এদিকে সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে 105টির দর, কমেছে 204টির, আর অপরিবর্তিত ছিল 89টির দর। লেনদেন হয়েছে 356 কোটি 26 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এদিন সবচেয়ে বেশি লেনদেন ও দর হারিয়েছে ওয়াই ম্যাক্স ইলেকট্রোড এর শেয়ার, আর বেশি দর বেড়েছে মালিক স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের। সূচক কমেছে দেশের অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। সন্ধ্যার 21 সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মালয়েশিয়ায় 71 বাংলাদেশি সহ 176 অবৈধ অভিবাসীকে আটক।
বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 11 সংবাদ। শ্রমিকদের দাবি মানা কোনো সরকারের পক্ষেই সম্ভব নয় বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের আরএমজি সেক্টরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন উপদেষ্টা। তিনি জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 32টি ফ্যাক্টরির মধ্যে 16টির কোনো অস্তিত্ব নেই। অস্তিত্বহীন এই প্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণ প্রায় 40,000 কোটি টাকা, এর মধ্যে জনতা ব্যাংকেরই পাওনা 23,000 কোটি টাকার বেশি। পার্কে মোট 32টি ফ্যাক্টরির মধ্যে 16টি ফ্যাক্টরির কোনো অস্তিত্বই নেই, কিন্তু উক্ত 16 কোম্পানির বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। এই অবস্থা যদি চলতে থাকে আর চলতে দেওয়া যায়, তাহলে আমরা অন্তর্বর্তীকালীন কেন, পরবর্তীতে পার্মানেন্ট সরকারের পক্ষে এটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। একটু লুটপাট তো মানে চোখের সামনে লুটপাট হবে আর কেউ কিছু বলবে না, এটা তো হতে পারে না। এবারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়া 71 বাংলাদেশি সহ 176 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 7:15টার দিকে কুয়ালালামপুরের পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ের জালান এলাকায় অভিযান চালায় তারা। আটকদের মধ্যে 71 জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের 60, ইন্দোনেশিয়ার 24, নেপালের 16, পাকিস্তানের 3 এবং মিশর ও সুদানের 1 জন করে আছেন। ইমিগ্রেশন পুলিশ জানায়, এদের অনেকেরই বৈধ কাগজপত্র নেই, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে অর্থনৈতিক সহ নানাবিধ চাপে পড়বে বাংলাদেশ, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। অভিবাসন বিষয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশের পর নতুন করে মুসলিমদের প্রবেশেও আসতে পারে নিষেধাজ্ঞা। আদিত্য মামুনের রিপোর্ট। দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রবেশ করেই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া প্রেসিডেন্ট ট্রাম্প। এতে চরম আতঙ্ক এবং হুমকিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নথিপত্রহীন অভিবাসীরা। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে প্রায় 12 লাখ বাংলাদেশি অভিবাসী বসবাস করছেন। এর মধ্যে 80% ক্ষুদ্র পেশার সাথে যুক্ত। হুমকির মুখে পড়বেন তারাও। আগে যেটা ছিল, আপনি স্কুলে বা চার্চে যদি আপনি সন্তানকে পড়াতেন বা কোনো কাজে যেতেন, সেখানে কিন্তু অভিযান পরিচালনা হতো না। কিন্তু এখন ট্রাম্প বলেছেন যে এই সমস্ত জায়গায় অভিযান পরিচালনার ক্ষেত্রে যদি কেউ দ্বিধানন্দ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী 4 বছর আসলে আমাদের অভিবাসীদের কান্না, সংকট, দুঃখ, দুর্দশা, সেই জিনিসগুলো হয়তো দেখতে হবে। গেল 1 দশকে আমেরিকায় বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে 25%। শুধু 2023-24 শিক্ষাবর্ষেই শিক্ষার্থী রয়েছে 17,000-এরও বেশি। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে অনিশ্চয়তায় পড়তে হবে তাদেরও। ছাত্র হয়তো স্টুডেন্ট ভিসাতে গেছে, তার বউ হতে গেছে ভিজিট ভিসাতে। এখনকার আইন ট্রাম্প সাহেবের এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী তখন যদি তার বাচ্চা হয়, তাহলে সে বাচ্চা নাগরিকত্ব পাবে না। তো তারা হচ্ছে যে যারা ভবিষ্যৎ মার্কিন যুক্তরাষ্ট্রে গড়বার জন্য চিন্তা করেছিল, তাদের সে সম্ভাবনাটা কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আর থাকছে না। আশঙ্কায় থাকবেন শ্রমিকরাও। এই মুহূর্তে বৈদেশিক মুদ্রা আসা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে সবার আগে। খুব স্বাভাবিকভাবে বিরূপ প্রভাব পড়বে রেমিটেন্সে। এখন এই লোকগুলো যদি কাজ হারায়, তাহলে রেমিটেন্স কীভাবে আসবে? রেমিটেন্স ক্ষতিগ্রস্ত হবে। যারাই অনিবন্ধিত, তারা কিন্তু এই ছোটোখাটো কাজগুলো করতো, সেসব জায়গায় তাদের কাজ বন্ধ হয়ে যাবে। তো তার কাজ বন্ধ হয়ে গেলে তো তখন আপনি রেমিটেন্স দূরে আপনি ওখানে টিকে থাকাই তো মুশকিল হয়ে যাবে। তো কাজেই এটা একটা বহুমুখী জটিলতা তৈরি করবে। মুসলিম অভিবাসী প্রবেশেও নিষেধাজ্ঞা দিতে পারে দেশটি। বিশ্লেষকরা বলছেন, সেক্ষেত্রে বাংলাদেশের সংকট হবে বহুমাত্রিক। যুক্তরাষ্ট্রের এই বিষয়গুলো যে সিদ্ধান্ত, তাতে বেশ কিছু বিষয়ে বাংলাদেশকে আসলে সংকটে পড়তে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বা বাংলাদেশে থাকা যারা যুক্তরাষ্ট্রে তাদের পরিবারের কাছে যাওয়ার কথা ভাবছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারকে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পরামর্শ তাদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
অভিবাসন নিয়ে কঠোর নির্বাহী আদেশের পর তা কার্যকরে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধে মেক্সিকো সীমান্তে মোতায়েন করা হচ্ছে 10,000 সেনা। অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ করছে 1,500 সেনা সদস্য। এবারে আরও 10,000 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। মেক্সিকো ছাড়া ক্যালিফোর্নিয়া ও টেক্সাস সীমান্তেও মোতায়েন করা হচ্ছে সেনাবাহিনী ও হেলিকপ্টার। একই সঙ্গে অভিবাসীদের নির্বাসনের জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগের ঘাঁটিগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার সহ 14টি নতুন আটক কেন্দ্র নির্মাণেরও নির্দেশ দিয়েছেন। প্রতি কেন্দ্রে 1,000 করে অভিবাসীকে রাখা যাবে। এদিকে দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পদ ছাড়ার আগে নিজেকে ক্ষমা না করা ছিল জো বাইডেনের বড় ভুল। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 4টায় সুইজারল্যান্ডের ডেভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ভার্চুয়াল বক্তব্য দেবেন ট্রাম্প। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। নিরপেক্ষ সরকারের প্রয়োজন দেখছে বিএনপি, আরেকটি 111-এর পাঁয়তারা, বললেন ছাত্র উপদেষ্টা। 16 বছর পর মুক্ত বিডিআরের 1.5 শতাধিক সদস্য, সাজা শেষের পরও কারাগারে 468 জন। 2 ট্রাক ভর্তি বইসহ গ্রেফতার 2 শিক্ষার্থীরা না পেলেও খোলা বাজারে বিক্রি খতিয়ে দেখছে পুলিশ। আবারও সয়াবিন তেলের বাজারে নৈরাজ্য, মিলছে না 1 থেকে 2 লিটারের বোতল। 1.5 দশকে ঋণের নামে ফোকলা হয়েছে ব্যাংক খাত, রাষ্ট্রীয় মদদে এস আলমের নেতৃত্বে লুটপাট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।